সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, তার কর্ম, তার সাধনা, সাহিত্য সব কিছু মিলিয়ে আমাদের আয়োজন। আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে উপনিবেশ উত্তর কালে নজরুল চর্চা এবং কিভাবে নজরুল আমাদের জীবনে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সাহিত্যে প্রভাব তৈরি করে আছেন। আজকে আমাদের আয়োজনে যারা আছেন শুধু দর্শক আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, আমাদের সকলের প্রিয় ডক্টর সুমন হায়াত। তিনি বাংলাদেশ আর্মস পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর সুমন হায়াত। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট তরুণ সঙ্গীত শিল্পী প্রিয়ন্তী অধিকারী। আর আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব নূর এবং তবলায় অপূর্ব। আমরা প্রথমে একটু আলোচনায় যাব। ডক্টর সুমন হায়াত, আপনি এমনিতেই নজরুল কিন্তু একটা তার একেবারে যৌবনের প্রারম্ভে সেনাবাহিনীতে গিয়েছিলেন এবং আপনি এরকম একটি জায়গায় চাকরি করেন যার সঙ্গে সেনাবাহিনীর একটা গভীর সম্পর্ক আছে। তো নজরুল আমরা জানি যে 100 বছর আগে যা ভেবেছিলেন, আজকে 100 বছর পরে আমরা সেই ভাবনারই একটা প্রায়োগিক রূপ দেখতে পাচ্ছি। সেটা নারী স্বাধীনতার ক্ষেত্রে হোক, সেটি আমাদের সার্বভৌমত্বের জন্য হোক, সেটি আমাদের গণতন্ত্রের জন্য হোক, সব জায়গাতে কিন্তু নজরুল অসম্ভব প্রাসঙ্গিক হয়ে আছেন। আজকে যে বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিতেও মধ্যপ্রাচ্য নিয়েও নজরুল ভেবেছিলেন সে সময়, সতিল আরব পুত যুগে যুগে তোমার তীর। এটা এখন এবং তাদের সেই দিলিরের খুন, সে বীরের লহু প্রবাহিত হচ্ছে সে দজলা ফরাত দিয়ে, আজকে আমরা দেখতে পারি সেই ঘটনা ঘটছে। সুতরাং আমরা নজরুলকে আমাদের এই সময়ে উত্তর উপনিবেশকালে একটা প্রাসঙ্গিক কবি হিসেবে বিবেচনা করি এবং নয়া উপনিবেশ স্থাপনের যে প্রচেষ্টা সাম্রাজ্যবাদী শক্তির, তার বিরুদ্ধেও নজরুল এখনও খুবই প্রাসঙ্গিক। আপনি এই বিষয় নিয়ে কাজও করেছেন, এ বিষয়ে যদি আপনি বলেন। অনেক ধন্যবাদ প্রিয় সঞ্চালক রেজাউদ্দিন স্টালিন ভাই। কাজী নজরুল ইসলাম বাংলাদেশ তথা বাঙালির সম্পদ, আমাদের আত্মপরিচয়ের যে কয়টি উন্নততর স্মারক রয়েছে এর মধ্যে আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যতম। আপনি যেমন করে শুরু করেছিলেন, আপনার কথা যেখান থেকে ডালপালা বিস্তার করেছে, অনেকগুলি জায়গায় স্পর্শ করেছে এবং আমি প্রত্যেকটিকেই সামান্য হলেও স্পর্শ করার আগ্রহ পোষণ করি। প্রথমেই যে উপনিবেশ কাল বা উত্তর উপনিবেশ কালের দৃষ্টিতে আমি যদি আমাদের কাজী নজরুল ইসলামকে দেখি, তাহলে কেমন ছিল সেই সময়ের বাস্তবতা। ঠিক সেই জায়গায় যখন ভারতবর্ষে আক্ষরিক অর্থে শুধু নয়, বাস্তবিক অর্থে আমরা ছিলাম পরাধীন, সেই সময়ে শেকল ভাঙ্গার গান, বিশেষ করে তার কণ্ঠস্বর কী করে বজ্রকণ্ঠ হয়ে ওঠে, তার চেতনা কী করে সংগ্রামিত হয় বাঙালির মনে মননে, সেই জায়গাটিতে একটু আসি এবং একটু আক্ষেপের স্বর দিয়ে আমি যেখান থেকে শুরু করতে চাই। আপনি মধ্যপ্রাচ্যের কথা বলেছেন, সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির কথা বলেছেন এবং উপনিবেশ কালের কথা বলেছেন, উত্তর উপনিবেশ কালের কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে একটি জ্ঞানকাণ্ড অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, সেটি হচ্ছে পোস্ট কলোনিয়াল স্টাডিজ, অর্থাৎ উত্তর ঔপনিবেশিকতার দৃষ্টিকোণ থেকে উপনিবেশ কালকে দেখার একটি প্রচেষ্টা। আমরা যদি দেখি সাম্প্রতিক সময়ে এই তত্ত্বটিকে স্টাবলিশ করবার জন্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা পুরোধা হিসেবে বা সারা পৃথিবীতে এখন পরিচিত হয়ে উঠেছেন, কিন্তু আমাদের প্রিয় কবি কাজী নজরুল তাদের অনেক আগে অনেক যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সারা পৃথিবী জুড়ে আমাদের প্রিয় কবির নাম উচ্চারণে যেন কিছুটা পিছিয়ে আছে বলে আমি একটু আপনাকে এখানে ধরিয়ে দিই যে নয় উপনিবেশের বিরুদ্ধে এবং উপনিবেশ উত্তর কালের সর্বশ্রেষ্ঠ কবি, শেষ কবি নজরুল, এই বিষয়ে উইনস্টন ল্যাংলি, উনি মার্কিন বিশ্ববিদ্যালয় একটি খুব বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক, তিনি একটি বই লিখেছেন হিউম্যান হোলনেস অফ কাজী নজরুল ইসলাম, অর্থাৎ সম্পূর্ণ মানুষ নজরুল এবং উপনিবেশ উত্তর কালের নজরুল, সেটা বড় বই। সুতরাং এখন কিন্তু কিছুটা মূল্যায়ন হচ্ছে।
আপনি যথার্থই বলেছেন। আমি কয়েকজনের নাম উচ্চারণ করে আমাদের প্রিয় কবির জায়গাটিকে একটা কম্প্যারিজনের জায়গায় এনে আমি উপস্থাপন করতে চাই। ফ্রান্স ফানো, যাকে এই তত্ত্বের একজন পুরোধা তাত্ত্বিক হিসেবে কল্পনা করা হয়, অথচ তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় কবির আরও অনেক পরে। 1925 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1935-এ এসে আমরা দেখি এডওয়ার্ড সাইদ, যার ওরিয়েন্টালিজম বিশ্বে বিপুল আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু আমি যদি একটু পেছনে ফিরে তাকাই, ওরিয়েন্টালিজমে যা আছে, ফ্রান্স ফানো তার জগতের লাঞ্ছিত এই বই রচনার মধ্য দিয়ে যা তিনি ব্যক্ত করেছিলেন, এর বহু আগেই কাজী নজরুল ইসলাম সেখানে কিন্তু কাজ করেছিলেন। এবং তিনি লিখে শুধু তত্ত্বকথা নয়, ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে ডিকলোনাইজেশনের পক্ষে তার অবস্থান নিতে যে কারাবরণ করেছেন, নিগৃহীত হয়েছেন, উপেক্ষিত হয়েছেন। এবং কীরকম উপেক্ষিত হয়েছিলেন সেই সময়টুকুকে আমরা যদি একালের দৃষ্টিতে দেখি, ফিরে যেতে হবে তার সমকালে। যখন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করলেন, তখনকার পৃথিবী যেমন উত্তাল, এবং তার ঠিক 6 বছর পরে জন্মের, যেখানে বঙ্গভঙ্গের মতো একটি ঘটনা ঘটেছে, বাংলাকে ভাগ করবার জন্যে যেখানে ব্রিটিশরা অত্যন্ত সানন্দে তারা দেশ বিভাজন, দেশ ভাঙ্গার কাজ করছে, হিন্দু মুসলমানের মধ্যে যখন তারা সচেতনভাবে দাঙ্গা বিস্তারের চেষ্টা করেছে, সেখানে কিন্তু আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম শুধুই যে লিখেছেন বলেছেন তা নয়, তিনি পরিষ্কার করে বলেছেন, এই যে শ্বেতপিত কালো, তার কাব্যের মধ্যে সেগুলো আছে, যে করিলা সৃজন, শ্বেতবসাত, এই যে বিরূপভাবে, তির্যকভাবে তিনি যে বলার চেষ্টা করেছেন, শুধু সাদা চামড়ার অধিকারী যারা, তারা কালোর উপর নির্যাতন করে যাবে একের পরে ক্রমাগতভাবে, এটি কবির কাছে কাম্য ছিল না, ভারতবাসীর কাছে কাম্য ছিল না। কিন্তু সেই সময়ে ব্রিটিশদের উপস্থিতিতে এই ধরনের পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারা, এটি বিপ্লবী কণ্ঠস্বর না হলে সেটি সম্ভব ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও আপনার কাছে আসবো আমি, প্রিয়ন্তী অধিকারী। আমরা প্রথমে কোন গানটি শুনবো? আমি প্রথমেই চেষ্টা করছি উদাসী ভৈরব রাগের উপরে লেখা সতীহারা উদাসী ভৈরব কাঁদে, গানটি একটু গাওয়ার চেষ্টা করছি। সতীহারা উদাসী
প্রিয়ন্তী অধিকারী, খুব ভালো লাগলো গানটি। ধন্যবাদ। আমাদের তরুণদের কাছে আমাদের অনেক প্রত্যাশা যে তারা নজরুলের গান আরও অসাধারণ করে গাইবে এবং প্রকৃত সুর এবং স্বরলিপি অনুসরণ করে গাইবে। তো তুমি কি স্বরলিপি অনুসরণ করো নজরুলের গানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আদি সুর এবং স্বরলিপি দুটোই অনুসরণ করেই আমি সবসময় গান গাওয়ার চেষ্টা করি। তোমাদের মতো এই যে তরুণরা যারা আসছে তাদের নজরুলের গান গাওয়ার আগ্রহটা কত? কাজী নজরুল ইসলামের যে ভাব, গানের মধ্যে যে ভাব, আমাদের তো আসলে কাজী নজরুল ইসলাম মানে অহংকার। আমি যদি আমার কথা বলতে চাই এবং আমার দৃষ্টি দিয়ে যদি আমি তরুণ শিল্পীদের দিকে দেখি, তাহলে আসলে শেখার আগ্রহটা অনেক। কারণ কাজী নজরুল ইসলাম প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি বিভাগে যেভাবে তার পদচারণা, তা সত্যিই অনবদ্য। অনেক ধন্যবাদ। বরাবর যাচ্ছে আলোচনায় ডক্টর সুমন হায়াত। আমরা ডিকলোনাইজ করতে চেয়েছিলাম আমাদের এই সময়ে নজরুলের যে সৃষ্টি তা দিয়ে। নজরুল এখন নেই, কিন্তু নয়া উপনিবেশের যে প্রভাব, তার বিরুদ্ধে লড়তে গেলে নজরুলের যে সৃষ্টি তা দিয়ে আমাদের লড়তে হবে। আপনি অনেক জায়গা ইন্ডিকেট করেছেন। আমাদের এখন যে যুদ্ধটা, সেই যুদ্ধে নজরুল কতটা আমাদের সহায়ক? দেখুন, আমাদের প্রিয় কবি সেই বহু আগেই, তিনি এখন নেই, কিন্তু তার যে সৃষ্টি তা কিন্তু আমাদের সামনে থেকে পথ দেখাচ্ছে। তিনিই তো বলেছিলেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রুল আকাশে বাতাসে ধ্বনিবে না। তো আজও এই যে মধ্যপ্রাচ্যের আকাশের কথা আপনি যে ইঙ্গিত করছেন, এই যে আকাশে বাতাসে আজ যে ধ্বনিত হচ্ছে উৎপীড়িতের যে রুল, এই ভারতবর্ষ তো উৎপীড়িতই ছিল। তো সেই সময়ের সেই কথাটি কিন্তু আজও প্রাসঙ্গিক। শুধু প্রাসঙ্গিক নয়, বরং এখান থেকে বেরিয়ে আসবার জন্য তার যে মানবতাবাদী চিন্তা, তার যে মানবিক চিন্তা, সেই চিন্তার উন্মেষ সেটা বৈশ্বিক, কিন্তু সেটা শুধু দেশের না, শুধু দেশের মধ্যে না, বৈশ্বিক। বৈশ্বিক। তিনি বলছেন, আমি এই দেশের সমাজে এই কালে জন্মেছি বলেই আমি শুধু এই দেশের এই সমাজের এই কালের নই, আমি সব দেশের, সকল কালের, সব কালের, সকল কালের। এবং কবির এই বাণী, এই বক্তব্য কতটা সত্য হিসেবে ধরা দিয়েছে সেটি হচ্ছে আজকের এই বাস্তবতা। এবং আমরা মনে করি কাজী নজরুলের তার যে বিশ্ববিখ্যাত, তার যে মানবিকতার, যে মানবিক সুন্দর পৃথিবী গড়ার যে প্রত্যয়, তার কাব্যে, তার গানে, বচনে, ভাষণে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল, আজকে বিশ্ববাসীকে কিন্তু ফিরে তাকাতে হবে ওখানেই। কেননা, এবং তিনিই বলেছিলেন কিন্তু 1920 সালের পর থেকে 1922 সাল পর্যন্ত যে 2 বছর, সেখানে তার যে লেখাগুলো সম্পাদকীয়তে তিনি লিখেছিলেন, আপনি জানেন যে যুগবাণী নামে সেগুলি 1922 সালে প্রকাশিত হয়েছিল। সেই সংকলনে তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে সমস্ত হিংসা নিন্দা পরিত্যাগ করে এই যে প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি, আমরা আর কলহ করিব না। এই যে কলহ, এই কলহ কিন্তু আজকে সারা বিশ্বের বাস্তবতা। এই যে ভাই বলিয়া ডাকি, এই ভাই বলিয়া ডাকার জায়গাটিতে আমাদেরকে কিন্তু ফিরে যেতে হবে। আর তখনই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে আমাদের কবি কাজী নজরুল তিনি শুধু যুগস্রষ্টা ছিলেন না, তিনি কিন্তু বহুলাংশে পথ দেখিয়ে তিনি পথস্রষ্টার ভূমিকাও পালন করেছিলেন। অসাধারণ বললেন আপনি। আমরা এর সঙ্গে যুক্ত করে দিতে চাই যে আজকে যে সারা বিশ্ব যে অসাধু অস্ত্র ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, অসাধু মাদক ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, মানব পাচার করা হচ্ছে এবং একটা সাম্প্রদায়িক সংঘাত সারা বিশ্বে লাগিয়ে রাখার বর্ণবাদ, সব মিলিয়ে নজরুল প্রতিটা ক্ষেত্রে, এবং নারীর প্রতি যে অনাচার, নারীর প্রতি যে নির্যাতন, সেখানেও কিন্তু নজরুল লড়াই করেছেন এবং সেই লড়াই এখনও জারি আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নজরুলকে প্রাসঙ্গিকভাবে ব্যবহার করতে পারি। সুতরাং নজরুল উপনিবেশ উত্তর কালে এবং নয়া উপনিবেশের বিরুদ্ধে নজরুল কিন্তু একটা অসীম সাহসী সৈনিক। এবং নজরুলকে যেটা 1929 সালে তা অ্যালবার্ট হলে তাকে সম্বর্ধনা দেওয়ার সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, নজরুল একটা জ্যান্ত মানুষ। এখনও কিন্তু নজরুল জ্যান্ত মানুষ, অবশ্যই। হ্যাঁ, কারণ নজরুলের কোনো মৃত্যু নেই, এই কারণে যে নজরুল সবসময় আমাদের সঙ্গে আছেন। মহাকাল তাকে শুধু ধারণ করে নিয়ে, মহাকাল কাল থেকে কাল উত্তীর্ণ করবার জন্যে তার সৃষ্টিই যথেষ্ট। তিনি অসাধারণ অসাধারণ, তিনি শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু তার যে সৃষ্টি, সেই সৃষ্টি কিন্তু তিনি রেখে গেছেন। এবং ভবিষ্যতের যে কাল অনাগত, সে কালেও নজরুল প্রাসঙ্গিক থাকবে। যতদিন পর্যন্ত মানবিক সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ের পক্ষে মানুষ অবস্থান করবে, ততদিন নজরুল পথ দেখাবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল কতটা চর্চা হয়, যদি এক লাইনে একটু বলেন। আমি খুবই
আনন্দের সঙ্গে বলতে চাই, আমার প্রতিষ্ঠানে আমি যখন অধ্যক্ষ হিসেবে যোগদান করি, দ্বিতীয়বারের মতো আমি নজরুল জয়ন্তী উদযাপন করেছি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এবং আমি মনে করি বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, যে সময়ে এসে আমাদের কবি তিনি কাগজে পত্রে জাতীয় কবি হিসেবে আমাদের কাছে আসলেন, আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর কাছে যে আশাবাদ ব্যক্ত করতে চাই, সরকার যে চিঠি আমাদের প্রতিষ্ঠানগুলোকে পাঠান নজরুল জয়ন্তী উদযাপন করবার জন্য, শুধু পত্রটি পাঠিয়েই শেষ নয়, এটি কতটুকু এক্সিকিউট হয়েছে এরও যদি একটু খোঁজ নেওয়া যেত, নজরুল চর্চা আরও বেগবান হতো। অনেক ধন্যবাদ সুমন ভাই। আমরা আবার প্রিয়ন্তীর গান শুনি। এ পর্যায়ে চাঁদ হেরেছে চাঁদ মুখতার এই গানটি গাওয়ার চেষ্টা করছি। চাঁদ হেরেছে চাঁদ মুখতার সরসীর আর শীতে, চাঁদ হেরেছে চাঁদ মুখতার সরসীর আর শীতে, ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, সে অঙ্গ পশিতে, চাঁদ হেরেছে চাঁদ মুখতার সরসীর আর শীতে।
অনেক অনেক ধন্যবাদ প্রিয়ন্তী অধিকারী, খুব ভালো লাগলো, অসাধারণ এই গানগুলো গাওয়া। আসলে যদি নজরুলের গানের সঙ্গে একাত্ম না হওয়া যায়, গানের উপর অধিকার না থাকে, তাহলে গাওয়া সম্ভব না। চেষ্টা করেছি, খুব ভালো গেয়েছো তুমি, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা শেষে একটি কথা শুনতে চাই, নজরুল নিয়ে আপনার স্বপ্ন কি, একদম এক কথায় বলবেন। নজরুল নিয়ে আমার স্বপ্ন হচ্ছে, কাজী নজরুল বিশ্বের সম্পদ। কাজী নজরুল এক অফুরন্ত সৃষ্টি ভাণ্ডারের নাম। তার সেই সৃষ্টি ভাণ্ডার অধীত করা, অধ্যয়ন করা আমি মনে করি বিশ্ববাসীর জন্য আবশ্যক। কেননা বিশ্ববাসী মুক্তি চায় যা থেকে, সেটা হচ্ছে অমঙ্গল থেকে মঙ্গলের দিকে। আর মঙ্গলের দিকেই অভিযাত্রা যদি আমরা করতে চাই, অবশ্যই সেই অভিযাত্রার অগ্রভাগে রাখতে হবে কাজী নজরুলকে। অনেক ধন্যবাদ ডক্টর সুমন হায়াত। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয়ন্তী অধিকারীকে ধন্যবাদ, ধন্যবাদ অপূর্ব এবং সজীবকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা দুটি গান শুনেছি প্রিয়ন্তী অধিকারী, ডক্টর সুমন হায়াতের আলোচনা। সব মিলিয়ে আমরা নজরুলকে বর্তমান সময়ে আমরা কিভাবে নজরুলকে পাই আমাদের সকল কর্মে, আমাদের দুঃসময়ে, আমাদের স্বপ্নে এবং জাগরণে। নজরুল সবসময় আমাদের সঙ্গে আছেন, এবং এই বিক্ষুব্ধ পৃথিবীতে নজরুল যে শান্তির বাণী দিয়েছেন, সেই শান্তির বাণী বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।